আপনাদের চরে গরুগুলা স্বাস্থ্য অনেক কম। ঘাস নাই কত গরু স্বাস্থ্য নাই। এখন ঘাস পাওয়া যায় না, না একদম শুকায় হাড্ডি বের হয়ে গেছে। হাড্ডি বাড়া গেছে গো, তার মধ্যে যে কতদিন দুধ কেমন হয় চাচি? খিলালে দুধ হয় গো। যে পরিমাণ শীত, আগে এক সময় আমার তো আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা কেমনে থাকেন? এই যে শুধু সোলার ব্যবহার চালালা, কেমনে থাকুন অমনি থাকা লাগে বুঝছেন। একটা ছেলে আর আমার বাড়িওয়ালা তো কাজ কাম করে অপারেশন করছি, সে কাজ কামি করে তার ইয়ের মধ্যে আমরা রাতে ছিলাম গাইবান্ধার একটা হোটেলে ছিলাম, তারপরেও দেখি যে পরিমাণ শীত হোটেলের ভিতর। আপনি এখান থেকে কেমনে থাকেন? এখানে তো এই ছোট বাচ্চারা বাতাস আসে, এই বাতাসে তো আরো ঠান্ডা লাগে। বাতাস যখন বয় তখন থাকা যায় না, তো তখন ওই যে ঘরের মধ্যে উঠে বসে থাকে। প্রায় 10 কিলোমিটার হাঁটার পরও একজনের কাছ থেকে জানতে পারলাম এখান থেকে কাবিলপুর চর আরও প্রায় 5 কিলোমিটার। শরীরে শক্তি ধরছে না। হঠাৎ করেই দেখা মিলল গ্রাম বাংলার 80 কিংবা 90-এর দশকের চিত্র। কিন্তু রোদই তো উঠে না ওইভাবে। এই যে টানা কয়েকদিন ধরে, কালকে মনে একটু রোদ উঠছিল। বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গের এই সাইডটা তো মানে শীতেরইটা অনেক বেশি। যে এখন প্রায় 12টা বাজে, এখন পর্যন্ত রোদের কোনো ইয়ে নেই। কি পিচ্ছি আজকে ছাগল নিয়ে আসতেছে? ও বাবা, ওর ছাগলই তো সবচেয়ে বড় দেখা যাইতেছে। নীরবতার ভেতর দিয়ে ধীরে ধীরে জেগে ওঠা এক ভিন্ন পৃথিবী। উত্তরের জেলা গাইবান্ধার দুর্গম কাবিলপুর চর, যেখানে সময় থেমে থাকে প্রকৃতির ছন্দে, আর মানুষের জীবন গড়ে ওঠে সংগ্রাম আর স্বপ্নের মিশেলে। পৌষের কনকনে শীতে মোড়ানো এই জনপদ ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিকে। সূর্যের আলো যেন লুকোচুরি খেলে নদীর বুকে। শীতল বাতাসে কেঁপে ওঠে মানুষের শরীর, তবুও তারা থেমে থাকে না জীবনের গতি। এই চরের মানুষগুলো দুঃখ কষ্টকে সঙ্গী করে বেঁচে থাকে কিছু দৃঢ় চেতনার প্রাণ, যাদের প্রতিটি সকাল শুরু হয় সংগ্রামের গল্প নিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় অনিশ্চয়তার ছায়ায়। বারেক মিয়া তার স্ত্রী ও ছোট ভাই বোনদের নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ভাই, চরে কি প্রতিনিয়ত যান? হ্যাঁ যাই, আমি যাই আসি। চরে ব্যবসা কেমন? আসলে চরে ব্যবসা মোটামুটি চলে। আসলে এই ধরনের গাড়িগুলো এখন কিন্তু গ্রাম অঞ্চলে ওইভাবে দেখা যায় না। না না, কিন্তু চরের মানুষ তো এখনো কেনাকাটা করে। হ্যাঁ কেনাকাটা করে। আপনি তো সারা বছরই যান এভাবে? হ্যাঁ যাই, মোটামুটি ব্যবসা ভালো? হ্যাঁ মোটামুটি। পৌষের শীত এখানে শুধু ঋতু নয়, এর জন্য নীরব পরীক্ষা, যেখানে প্রতিটি মানুষ প্রতিদিন লড়াই করে যায় বেঁচে থাকার জন্য। চারিদিকে ধুধু বালুর চর, মাঝখানে সরু পথ, দূরে বয়ে চলা নদী। এই প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে কিছু মানুষের স্বপ্ন আর বাস্তবতা। কুয়াশায় ঢাকা ভোরে শীতের কাঁপুনি উপেক্ষা করে পুরুষেরা বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের ঘাটগুলোতে সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একদম কানায় কানায় পরিপূর্ণ তথা মানুষদের পদচারণায় মুখরিত থাকে চরাঞ্চলের খেয়া ঘাটগুলো। এই ঘাটগুলোতে প্রতিনিয়ত যাত্রী আসে, চলে যায় তার নিজস্ব গন্তব্যে। আমরাও যাব চরের মানুষদের সাথে, দেখব তাদের জীবনচিত্র, দেখাবো আপনাদেরকে। খেয়াঘাট থেকে বসত ভিটায় পৌঁছানোর জন্য এই জনপদের মানুষদের পিছু পিছু আমরাও হাঁটছি। শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, কিন্তু খেটে খাওয়া মানুষের যেন বসে থাকার জো নেই। পুষ মাসের শীতের মধ্যেও বের হয়ে গেছে এক ভাই ঘোড়ার গাড়ি নিয়ে। সংগ্রামী জীবন, যেখানে বসে থাকাটাই যেন বৃথা চেষ্টা। ভাইজান, পুষের শীত, শীত কেমন? ভাল, খুব ঠান্ডা, খুব ঠান্ডা না? খুব ঠান্ডা, মানে হাতি ভাই পাবে। আমরা রাতে ছিলাম গাইবান্ধায়, প্রচুর ঠান্ডা। কোথায় যাইতেছেন ঘোড়ার গাড়ি নিয়ে? খেয়াঘাটে। খেয়াঘাটে? হ্যাঁ। খেয়াঘাট থেকেই ট্রিপ দেন না? হ্যাঁ হ্যাঁ।
তাতে কেমন আসে ঘোড়ার গাড়িতে? আসে ভাই, চলে সংসারটা। পাশাপাশি কি সংসারও করেন? হ্যাঁ, সংসার পাশাপাশি বাকি সময় ঘোড়ার গাড়ি। এখান থেকে মালামাল টানাটানি করেন। হ্যাঁ, আচ্ছা, ঘোড়ার পিছনে খরচ কেমন হয় এমনি? খরচ ভাই দৈনিক 200-250 টাকা ছিল। 200-250 টাকা তো ভালো, ঘোড়ার পিছনেও তো ভালো হ্যাঁ। খরচ। তো অনেক কষ্টের ব্যাপার আসলে। আর যখন বর্ষাকাল হয় তখন কি পানি হয়ে যায়? নৌকা নিকটে যায়, আচ্ছা, তার মানে বর্ষাকালে একটু সুবিধা, কিন্তু শীতের ওই সময়টাতে অনেক কঠিন। কঠিন। ঠিক আছে, তাড়াতাড়ি যান, নৌকা ছেড়ে দিন। স্টার্টে দিলি যান 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 যান, না 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 যান। নৌকা দেন, ডাক দেন হাত দিয়ে, বেটি মাদ্রাসায় থাকে যে দিয়ে আসবেন। মাদ্রাসা এইবারে আছে। এমনই এক দুর্গম চর যেখানে বসতি থেকে নৌকা পর্যন্ত আসতে পাড়ি দিতে হয় প্রায় 10 কিলোমিটার বালুময় রাস্তা। এই মানুষগুলোর বর্ষাকালে কিছুটা সুবিধা হলেও যখন পানি কমে যায় সাথে সাথে বাড়তে থাকে দুর্ভোগ। এই যে ভাইয়ের সাথে কথা বললাম, উনি 10 কিলোমিটার দূর থেকে যাবে নৌকা ঘাটে। কি এক জীবন, যে জীবনে পরতে পরতে লুকিয়ে আছে নানা সংকটের গল্প। বাংলাদেশের উত্তরবঙ্গে জেকে বসেছে পুরো দমে পৌষ মাসের শীত। এখন শীতকাল, আর পৌষ মাসের মাঝামাঝি সময় এখন চলছে। পুরো দমে একদম ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে জনপদ, বিশেষ করে চরাঞ্চলগুলোতে প্রচণ্ড পরিমাণে শীত। আর শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি এই গাইবান্ধা জেলার কাবিলপুর চর। আমরা এখন কাবিলপুর চরের খেয়াঘাট থেকে গ্রামীণ বসতির দিকে এগিয়ে চলছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষরা কিভাবে তাদের দৈনন্দিন জীবন চালিয়ে নেয়, সেই সাথে এই জনপদের রূপ ও বৈচিত্র্য। কোথায় আপনার বাড়ি? কোথায়? তো অনেকটুকু চরের মধ্যে হাঁটতে হবে। মানে কি সবাই যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, কি পিচ্ছি আজকে ছাগল নিয়ে আসতেছে? ও বাবা, ওর ছাগলই তো সবচেয়ে বড় দেখা যাইতেছে। আমরা কি আছি, আমরা নিয়ে জ্বালাব নাই। আমি হারে আমার ছাউ কোনে আটানো তেম কিছু চাচিও কি ছাগল দিয়ে আসছেন নাকি? আপনার ছাগল আছে? আছে, তাই? দিয়ে আসছি। আপনার বাড়ি কি এখানেই, কাবিলপুরেই? এই যে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এখান তো কাছেই। কিন্তু রোদই তো উঠে না ওইভাবে। এই যে টানা কয়েকদিন ধরে, কালকে মনে হয় একটু রোদ উঠছিল। আর বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গের এই সাইডটা তো মানে শীতেরইটা অনেক বেশি, যে এখন প্রায় 12টা বাজে, এখন পর্যন্ত রোদের কোনো ইয়ে নেই, চারদিকে একদম ঘন কুয়াশায় মোড়ানো। এত ঠান্ডা পানির মধ্যে কথা আছেন, বাড়িতে এমনি টিউবওয়েলেরই নাই? ও আচ্ছা, মানে আপনাদের এখানে আয়রন আছে? ও আচ্ছা আচ্ছা। কিন্তু প্রচুর কষ্টের একটা কাজ এই ঠান্ডা পানি, একদম বরফের মতো ঠান্ডা। এই পানির মধ্যে আপনি নেমে কাপড় পরিষ্কার করতেছেন। আসসালামু আলাইকুম। এগুলো কি খাবার পানি নিয়ে যাইতেছেন নাকি? মানে যে খেতে বীজ দিতেছে এটার জন্য? আপনাদের এখানে টিউবওয়েলের তো পানি? আয়রন মনে হয় একটু বেশি, পানি এত কালো কালো দেখা যায়, একদম দেখি কালো পানি, আয়রন এটা মনে হয় একটু বেশি। চরের আরও একটা বসত বাড়ি। এই বাড়িটি আসলে তৈরি হয়েছে পাটখড়ি বা চরের স্থানীয় ভাষায় যেটিকে শুলা বলে, শুলাধারা। এই যে আমি একটু কাছে থেকে দেখাই, উপরে যে ঘরের চাল সেটিও আসলে শুলা দ্বারা নির্মিত, আর মাঝখানে যেন পানি যেতে না পারে তার কারণে দেওয়া হয়েছে একটি কাগজের বেষ্টাদা। তার কারণে মাঝখানে দেওয়া হয়েছে একটি কাগজ, আর চারপাশের যে বেড়াগুলো সেগুলো সবগুলোই হচ্ছে শুলা দ্বারা নির্মিত। চরের এই বাড়িঘরগুলো একদম সাদামাটা, সেটি আসলে চরের বাড়িঘরের চিত্র দেখলেই অনেকটা বুঝতে পারা যায়। পাশাপাশি রয়েছে টিনের বাড়ি, আর চরের ওপাশটাতে রয়েছে আরও কিছু এরকম শুলা বা সন্ধারা নির্মিত বাড়ি। চরের একদমই সাদামাটা এক উঠান বাড়িতে আছি আমরা। চরের যদি এই বাড়িটির রান্নাঘর দেখায় একটু, একদমই মাটির চুলার রান্না, আর এপাশে স্তূপ করে রাখা বিভিন্ন ধরনের খড়ি। যেহেতু চরে সারা বছর খড়ি পাওয়া যায় না, তাই তো শুকনো সময়গুলোতে এই মানুষগুলো খড়িগুলো স্তূপ করে রাখে বছরের অন্য অন্য সময়গুলোর জন্য।
বই তো গো আপনাদের চরে গরুগুলা স্বাস্থ্য অনেক কম। ওই যে সব ঘাস নাই কত গরু স্বাস্থ্য নাই। এখন ঘাস পাওয়া যায় না, না? না একদম শুকায় হাড্ডি বের হয়ে গেছে। হাড্ডি বাড়া গেছে গো, তার মধ্যে যে কতদিন দুধ কেমন হয় চাষি? খিলালে দুধ হয় গো। এখন কি লিটার খানিক হয়? না আজকে পানাইতেছি কেবল পানাই নাই, যে ঘাস নাই দে বাছুরে খায়। বাছুরেই খায় না? হ্যাঁ। ধানের আবাদ খুব সামান্য, তাই তো খড়ের আটি বা খড়ের সুবিধা সেইভাবে কৃষকরা নিতে পারে না। দুর্গম এই চরে দূর থেকে খড় কিনে আনতে বেশ কিছু বেগ পোহাতে হয়। পুরোপুরিভাবে ঘাসের উপর নির্ভরশীল এই গরুগুলো যখন ঘাস কমে যায় তখন আসলে ঠিকমতো খেতে পায় না, যার কারণে গরুগুলোর চেহারা এমন জরাজীর্ণ। কাবিলপুর চরে ঢুকতে না ঢুকতেই প্রথমে দেখা মিলল এক বিশাল আকৃতির, মিনিমাম 300 ফিট লম্বা হবে এই নৌকাটি, যেটি একটি যাত্রীবাহী নৌকা ছিল, খেয়া নৌকা। একটা সময় এখানে রাখা হয়েছিল, তারপর হঠাৎ করে নদীর পানি কমে যাওয়ার কারণে নৌকাটি শুকনোতে পড়ে যায়। তারপর থেকে আর সরাতে পারেনি। ধীরে ধীরে এটি এখন নষ্ট হওয়ার পথে। কেউ একজন স্বপ্ন নিয়ে হয়তোবা তৈরি করেছিল, কিন্তু তার স্বপ্নটা হয়তোবা পরিপূর্ণভাবে পূরণ হয়নি। কই যাও তুমি? নদীতে কেন? গোসল করতে? গোসল করতে? নদীর মাশাআল্লাহ। পানি কেমন ঠান্ডা এখন? অনেক ঠান্ডা না? তারপরেও গোসল করতে হবে। তুমি কি মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে বাবা? ক্লাস 1। চোরের সংগ্রামী জীবন। একটু আগে যেটি বলছিলাম, তীব্র শীতে এই মানুষগুলোকে দমাতে পারেনি। দৈনন্দিন কাজকর্ম তারা ঠিকই করে যাচ্ছে এই ভয়ঙ্কর শীতের সাথে লড়াই করে। চোরের ছোট্ট এক বাচ্চা নদীতে যাচ্ছে গোসল করতে। আমরাও যাব নদীতে, দেখব এই ঠান্ডা পানিতে কিভাবে সে টিকে থাকে। তোমার নাম কি ভাইয়া? রবিউল। রবিউল। মাদ্রাসায় পড়ো না? জি। সেই ঠান্ডার মধ্যে যে পরিমাণ ঠান্ডা, কুয়াশায় তো একদম ঢাকেন, গোসল করবা, তোমার তো ঠান্ডা লেগে যাব। গরম পানি নাকি? মোটামুটি। এই জ্বর শুধু দারিদ্র্যের গল্প নয়, এখানে আছে অদম্য সাহস, অপরাজেয় ইচ্ছা শক্তি আর প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকার অদ্ভুত সৌন্দর্য। নদীর স্রোত বদলায়, চর জেগে ওঠে, আবার বিলীন হয়ে যায়। তবুও মানুষ স্বপ্ন দেখতে থেমে থাকে না। প্রতিটি ভাঙনের পর তারা আবার গড়ে তোলে নতুন করে নতুন আশ্রয়, নতুন করে শুরু করে জীবন। প্রকৃতি এখানে কখনো নির্মম, আবার কখনো বা অপার মমতায় ভরা। শীতে নরম আলো, কুয়াশার আবরণ আর নীরবতার মাঝেও লুকিয়ে থাকা জীবনের গল্প। গহীন চরের এক যাযাবর বসতি। এই চরাঞ্চলগুলোতে বেশিরভাগ সন বা কাশিয়া দ্বারা তারা তাদের ঘর কিংবা বাড়ির বেড়া দিয়ে থাকে। এটি হচ্ছে তাদের রান্না করার জায়গা। এখানেই দিনের 3 বেলা তাদের রান্না হয়। আর এ পাশে হচ্ছে তাদের বসত ভিটা। না ওই দিক আছে। আপনাদের এখানে, আপনার বাড়িটা কোনটায়? এই যে আমার বাড়ি। এটাই আপনার বাড়ি, মানে নতুন বাড়ি। এর আগে কোন চরে ছিলেন আপনারা? আমরা মানিক করছিলাম। মানিককর। এখানে কত বছর হলো আইসা বাড়ি করছেন? আমরা 3.5 বছর হলো। 3.5 বছর হলো। হ্যাঁ। ভাই কি করেন এমনি? ভাই এমনি লেবারি কাজ করে কমলাপুর। গহীন এক চরের বাড়ি। যমুনার দুর্গম দ্বীপ চরে বসতি গড়েছে এই মানুষগুলো। অনেকটাই জরাজীর্ণ অবস্থা। বাড়ির সামনে দেখতে পাচ্ছি একটি রান্নাঘর। রান্নাঘরের ভেতরে পরিপাটি হলো, বাইরের যে সোলার বেড়াটি সেটি আসলে অনেকটাই পুরাতন হয়ে ভাঙাচোরা অবস্থা। একদমই মাটির চুলার রান্না। মাটির একটি পাত্র, পানি রাখার জায়গা, খড়ি, আর এদিকে হচ্ছে চুলা। চোরের মানুষের সহায় সম্বল বলতে এতটুকুই। খুবই সাদামাটা জীবন, যেখানে থাকার জন্য একটুখানি জায়গা, রান্নার একটু জায়গা, গোসলের একটু জায়গা। সেখানে খুব বেশি আসবাবপত্রের বালাই নেই। সাদামাটা জীবনে বড় কোনো জৌলসও নেই।
যমুনার এই দুর্গম চরগুলো থেকে ওপারের মূল ভূখণ্ডে যেতে হলে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এমনই জায়গা যেখানে আসলে খুব বড় স্বপ্ন দেখেও লাভ নেই। দুবেলা দুমুঠো খেয়ে যে মানুষগুলো জীবন ধারণ করতে পারছে তাদের কাছে এটাই অনেক। পেঁয়াজের জন্য পেঁয়াজের ক্ষেত প্রস্তুত করতেছেন? আচ্ছা, একদম তো বালু মাটি। কিসের খেতে দিবেন এটা? এটা পেঁয়াজ। পেঁয়াজের খেতে। পেঁয়াজ কেমন হয় আপনাদের এখানে? পেঁয়াজ মোটামুটি হয়, মোটামুটি হলিবারে 60, 70, 80, 90 মন করে নামে বিঘায়। তাই না? কতটুকু জায়গা লাগাইছেন এবার? আমি 1 বিঘা লাগাইছি। 1 বিঘা। বালু দেওয়াতে মনে হয় পেঁয়াজ ভালো হয় নাকি? হ্যাঁ, ওটা গোল ভালো হয়। গোল ভালো হয়। এটা কি? এটাও পেঁয়াজ? এটা না, এটা বিছন ভাই। ও আচ্ছা, জ্বালা। এটা জ্বালা তো শীতে অবস্থা খারাপ হয়ে গেছে। শীতে অবস্থা খারাপ। এমনিতে পেঁয়াজের পাশাপাশি কি আবাদ করছেন এবার? পেঁয়াজ করছি, আমাদের মনে হয় গম করছি আমি। গম করছেন? তাহলে এই অঞ্চলটাতে গমও ভালো হয়। গম ভালো হয়। ভুট্টা কেমন করেন আপনারা এখানে? ভুট্টা খুব অনেক। কোনো জমি পতিত নেই আর কি। কোনো জমি পতিত নেই, সব জমি আবাদ। সব জমি আবাদ হয়। মোটামুটি সার পানি দিলে অনেক কিছু হয়। বর্ষাকালে আপনাদের এখানে বাড়ি ঘরে কি পানি ওঠে কখনো? হ্যাঁ, বর্ষাকালে পানি হলে পানি ওঠে অনেক বাড়িতে পানি। তখন আসলে গরু বাছুর নিয়ে কি অবস্থা হয়? গরু বাছুর না, কতজন মনে করেন টানে যায়, দূরে যায়। হ্যাঁ, কালিজিরা। কালোজিরা। ও আচ্ছা আচ্ছা। কিন্তু মাঝে মধ্যে আবার পেঁয়াজ লাগানো হয়েছে, তাই না? এটা কি আপনার নিজস্ব ক্ষেত নাকি আপনি? না, নিজস্ব। আচ্ছা আচ্ছা, নিজস্ব ক্ষেত না, মানে কালোজিরা আর পেঁয়াজ লাগানো। কালোজিরা কেমন হয় আপনাদের এই? হয়, মোটামুটি ভালো হয়। মানে আপনাদের এই চরে কোন ফসলটা সবচেয়ে বেশি ভালো হয়? ওটা সর্বোচ্চ আমরা ভুট্টা, পেঁয়াজ, মরিচ, গম এগুলোই করি। ধান কেমন হয়? ধান হয়, যেগুলো উঁচু জমি সেগুলো ভালো ধান। আচ্ছা, কিন্তু বালুময় যেগুলো, এগুলোতে আপনার এই যে পেঁয়াজ, তারপর ভুট্টা, কালোজিরা, এগুলো ভালো হয় না? এই যে কালোজিরা চারা তো মাত্র ছোট ছোট হইতেছে আর কি। অনেকখানি চর হার পাওয়া যায় না। 2 কিলোর বেশি তো খাওয়ার থেকে। তারপর এমনিতে ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। ভাইজানের বাড়িটা কোন পাশে তাহলে? আমার বাড়ি আছে দক্ষিণ পাশে, মোল্লার বাজার। ও, এখানে 2টা বাজারের আরো একটি বাড়ি। একদমই অবহেলিত এক জনপদ। আমরা লোকমুখে যতটুকু শুনলাম, এই চরগুলোতে আসলে স্থানীয় প্রশাসনের ওই রকম কোনো নজর নেই, যার কারণে চরের এই মানুষেরা নানা ধরনের দুর্ভোগের মধ্যে থাকলেও তারা আসলে স্থানীয় প্রশাসন থেকে বা পরিষদ থেকে কোনো ধরনের সুবিধা পায় না। চরের যে স্কুলগুলো, তাও অনেক বাড়ি থেকে বেশ দূরের পথ, যেখানে আসলে চরের মানুষেরা খুব বেশি শিক্ষা বা স্বাস্থ্যের সুবিধা পায় না। এই যে দুর্গম চরের বাড়ি, সেই বাড়িতে আসতে হলে আমাদের খেয়াঘাট থেকে প্রায় 30 মিনিট পায়ে হেঁটে আসতে হয়েছে। এমনই দুর্গম এক জায়গা যেখানে একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার যে ন্যূনতম চাহিদাটুকু সেটিও পূরণ করতে পারে না। গ্রামগঞ্জে একটা সময় ফেরিওয়ালার দেখা মিললেও বর্তমান সময়ে সেভাবে আর দেখা মিলে না। ঠিক এমন একটি চিত্রে দেখা পেলাম আমরা এনায়েতপুরের কাবিলপুর চরে। আমরা আসার সময় একই খেয়া নৌকায় এসেছি। চরের মানুষদের এবং বাচ্চাদের নিত্য প্রয়োজনীয় খেলনার কিছু জিনিস এবং নিত্য প্রয়োজনীয় কিছু সাজগোজের জিনিসপত্র এই ফেরিওয়ালার কাছ থেকে চরের সাধারণ সাদামাটা মানুষরা ক্রয় করে থাকে। আর এই ক্রয়ের সামান্য উপার্জনের টাকা দিয়েই চলে করিম কাকার সংসার। আসলে জীবন কতটা সাদামাটা, কতটা সুন্দর, বেশি কোনো চাহিদা নেই তাদের জীবনে। অনেক আগেই উঠে গেছে। যমুনার দুর্গম এই চরে এসে আমরা লক্ষ্য করলাম এখনো চালের গুঁড়া করা হচ্ছে ঢেকিতে পার দিয়ে। গ্রাম বাংলার শত বছরের এক ঐতিহ্য, যেটি দুর্গম এই চরগুলোর মানুষেরা এখনো লালন করছে দারুণভাবে। কারণ শর্ট নেবে নদীতে মাছ নেই, মানে কারেন্ট জালের ব্যবহারটা বেশি। কারণ শর্ট। ও, কারেন্ট শর্ট করে মাছ। মানে যে কারেন্ট দেখে নিচে শর্ট দেওয়া হয়। হ্যাঁ, ওইটা কি মানে একদম তো পোনা মাছ সহ মরে যায়, যা আছে যা বাজে আর কি সব। আচ্ছা আচ্ছা, পোনা টোনা সব মারা। মাছ কি ধরেন? প্রতিদিনই ধরতে যান নাকি? যাই হয় না, মাছ নদীতে মাছ নাই কি, শর্ট দিয়ে সব মাইরা শেষ করছে। নদীর মাছ পাওয়া যায় না এখন।
তাহলে এখন তো নদী ছোট, এখনই যদি মাছ না পাওয়া যায়, ভরা বর্ষায় তো তখন আরো কঠিন মাছ ধরা, যখন পানিটা ভাসা হয়ে যাবে। মাছ মনে করেন যে যে বাবার মারতেছে আর 2 থেকে 3 বছর, আর ভেতরে পানি থাকবে কিন্তু নদীতে মাছ থাকবে না। ব্রহ্মপুত্র পাড়ের বসতি, এখানে অনেক মানুষই কৃষিকাজের পাশাপাশি মাছ ধরার সাথে জড়িত, যেহেতু নদী এলাকার মানুষ। কিন্তু আমরা যখনই যার সাথে কথা বলেছি, আমরা একটা জিনিস পেয়েছি যে এই নদীগুলোতে এখন আগের মতো মাছ নেই। অনৈতিকভাবে অনেকেই মাছ শিকার করে, যার ফলে নদী থেকে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নদী পাড়ের মানুষ অথচ মাছ দিয়ে ভাত খেতে পারে না। নদী পাড়ের মানুষের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? চাচা, আমরা অনেক বাড়িতে যাই যে মাছ দিয়ে ভাত, মানে মাছ রান্না করছে কিন্তু কিনা মাছ, পুকুরের মাছ, অথচ চোরের বাড়ি। চোরের মানুষের তো সাধারণত নদীর মাছ খাওয়ার কথা, তাই তো। যারা মাছ এলাকার মানুষ ওরা মাছ খায়, ওরা মাছ মারিয়ে খাবি। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন, বয়স যখন কম ছিল, তখন এই নদীতে কেমন মাছ দেখছেন? মাছ তো বহুত আছিল, মানে খাওয়া দাওয়ার সাথে মনে করো জাল বোঝাই হচ্ছে অনেক মাছ। আর এখন সে মাছ আছে, মানাস নদী আছিল, মাছের বিখ্যাত আছিল, এখন আর মাছ নেই। এখন আর মাছ নেই। বাবারা, কি খেলো তোমরা? এটা দুলে দিয়ে খেলতেছ, বালুর মধ্যে গর্ত করতেছ। ওর মধ্যে কি আছে গর্তে? কিছুই নাই। আচ্ছা, কার গর্ত সব থেকে বড় হয়েছে? এই যে ওর গর্ত মনে হয় বড় হয়েছে। তোমার নাম কি বাবা? বায়েজিদ। বায়েজিদের গর্ত সব থেকে বড় হয়েছে। ও, অনেক বড় গর্ত। চোরের বাচ্চারা, যাদের আসলে খেলাধুলার জন্য খুব দামি কোনো সামগ্রী লাগে না, দামি কোনো খেলনা লাগে না, ধুলো মাটির সাথে খেলতে খেলতেই বড় হয় এই বাচ্চাগুলো। আমরাও ছোটবেলায় এভাবে খেলতাম, ধুলোর মধ্যে গড়াগড়ি খেতাম। কিন্তু সেই সংস্কৃতি এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। তবে যমুনার দুর্গমে চড়ে এসে আমরা আবিষ্কার করলাম তেমনই এক জিনিস, যা আমাদেরকে এক মুহূর্তের জন্য নিয়ে গেল ছেলেবেলায়। এক পাশে ফসলি জমি আর অন্য পাশে বসত বাড়ি। বসত বাড়িগুলো ছাড়িয়ে গ্রামীণ মেঠু পথ দিয়ে হেঁটে চলছি আরও একটি পাড়ার দিকে। অনেক বড় একটি চর। একটা মাত্র ভিডিওতেই পুরো চরটা দেখানো সম্ভব না। আমরা ভবিষ্যতে কোনো একটা সময় চেষ্টা করব চরের অন্য অন্য অংশগুলোতে যেতে। তখন আপনারা উপভোগ করবেন এই চরের বিশালতা। গ্রামীণ মেঠু পথ দিয়ে হেঁটে চলছি, একদমই পায়ে হাঁটা রাস্তা। যানবাহন বলতে ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল। চরেও বেড়েছে কৃষি যন্ত্রপাতির আধুনিকায়ন, এইভাবে এর ব্যবহার। এখন একটি ট্রাক্টর নিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, মরিচের টাল, আর একদম ধুলোমাখা পথ দিয়েই আমরা এগিয়ে চলছি ঘাটের দিকে। চরের কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। ধান, পাট, গম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা, পাশাপাশি সরিষার আবাদ করে থাকে এই দুর্গম চরে। চরের এই মাঠে সরিষার আবাদ হয়েছে। সাধারণত চরের মাটিগুলো সরিষা চাষের জন্য খুব বেশি উপযুক্ত নয়, কিন্তু তার মধ্যেও যে মাটিগুলোতে সরিষা চাষ হয় সেখানে কৃষকেরা আবাদ করেছে সরিষা। ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ। যেমন বন্দরগুলোতে মালামাল টানাটানি করে, ঠিক একই সাথে ঘোড়ার গাড়ি এই চরাঞ্চলের এদিক থেকে সেদিক পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ঘোড়ার গাড়ির উপর চরের এই মানুষেরা অত্যন্ত নির্ভরশীল। আমরা কথা বলবো এক ভাইয়ের সাথে। ঘোড়ার গাড়ি কি তোমার? তোমার বয়স কত ভাই? 12-13 বছর। 12-13 বছরেই ধরেছে সংসারের হাল। চরের এই মানুষেরা একটুখানি বয়স হওয়ার পরেই সংসারের কাজে লেগে পড়ে। ঠিক তেমনই এই ভাইটি ঘোড়ার গাড়ির চালক হয়েছে এবং সে রোজগার করছে তার পরিবারের জন্য। ভাইজান, কোথায় যাবেন? বাজারের দিক। আচ্ছা, আপনারা কি এইভাবে ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল টানাটানি করেন? জি।
ঘাট থেকে তো আপনাদের বসতবাড়ি বেশ অনেকটা দূরে। এই শীতকালে তো আসলে আরো কষ্ট বাড়ে। যখন বর্ষাকাল হয় তখন আপনারা চলাফেরাটা কিভাবে করেন? মনে করেন এই নৌকা বাড়ি পর্যন্ত নৌকা যায়? যায় না। আচ্ছা, আপনার এই বয়সে আপনাদের বাড়ি ঘরে পানি উঠছিল এরকম দেখছেন? উঠছিল। দেখছেন? তখন আপনারা কোথায় যান? তখন ওই যে ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।